আইএলটিএস, ইএলএলটি, টোফেল, স্যাট, জিআরই, জিমেট, পিটি, আমার বাজেট অনুযায়ী কোন 10টা ইউনিভার্সিটি বা কোন 15টা ইউনিভার্সিটি আমার জন্য ভালো হতে পারে? স্যার অ্যাড্রিয়ান স্কলারশিপ, আর্লি বার্ড স্কলারশিপ থাকে কিছু ইউনিভার্সিটিতে, যে আগে পেমেন্ট করলে কিছু স্কলারশিপ থাকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিস্ট্রোকের আজকের এপিসোডে। আজকের আলোচনার বিষয় স্টাডি অ্যাব্রোড ফ্রম বাংলাদেশ। যারা বিদেশে উচ্চশিক্ষা নিতে চান, বিশেষত আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলের দর্শক শ্রোতারা, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পর্ব। আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন স্টাডি অ্যাব্রোড এক্সপার্ট, তৌফিক বাবু বর্ষণ, ফাউন্ডার অ্যান্ড সিইও ট্রিপলয়। তিনি আজকে আমাদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করবেন। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া। আমরা একেবারে প্রশ্নে চলে যাই। আমাদের স্টাডি অ্যাব্রোড নিয়ে স্টুডেন্টদের সবথেকে কমন যে কোশ্চেনটা, স্টাডি অ্যাব্রোডটা কেন গুরুত্বপূর্ণ, অথবা হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য বিদেশে স্টাডি করাটা কেন গুরুত্বপূর্ণ, তাদের ক্যারিয়ার কেন গুরুত্বপূর্ণ, অথবা তাদের পার্সোনাল লাইফ কেন গুরুত্বপূর্ণ? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। রাইট নাও আসলে একটা ট্রেন্ড চলছে যে আসলে দেশের বাইরে পড়াশোনা করার জন্য। এর মানে কিন্তু এটা হচ্ছে আসলে বাংলাদেশের পড়াশোনাটা খারাপ বা কোনোভাবেই স্ট্যান্ডার্ড না। অবশ্যই বাংলাদেশের পড়াশোনার মান খুবই ভালো, আমরা এটা বিশ্বাস করে আসছি। যেহেতু আসলে আমি ফ্রেশ গ্র্যাজুয়েট ছিলাম, বাংলাদেশ থেকে পড়াশোনা করেছি, এবং অ্যাজ এ ফ্রেশ গ্র্যাজুয়েট হিসেবে আমি আসলে বিজনেস স্টার্ট করি। সো আসলে আমার পড়াশোনা, আমার ব্যাচেলার, মাস্টার, স্কুল, কলেজ সবই যেহেতু বাংলাদেশে ছিল, আসলে আমি কোনোভাবেই বলার সুযোগ নেই যে বাংলাদেশের পড়াশোনাটা স্ট্যান্ডার্ড না। অবশ্যই যে স্ট্যান্ডার্ড রয়েছে, বাট আসলে যেহেতু আসলে আমাদের যে পাবলিক ইউনিভার্সিটিগুলি রয়েছে বা প্রাইভেট ইউনিভার্সিটিগুলি যেগুলি রয়েছে, আসলে সেখানে আসলে যে পরিমাণ স্টুডেন্ট বাংলাদেশ থেকে প্রত্যেক বছর এসএসসি, এইচএসসি কমপ্লিট করে আসলে যারা ভার্সিটি লেভেলে আসতে যাচ্ছে বা পড়াশোনা করতে যাচ্ছে, তাদের জন্য আসলে আমাদের সেই পরিমাণ সিটসগুলি অ্যাভেলেবেল নেই ভালো ভালো ইউনিভার্সিটিগুলিতে। সেই কারণে আসলে বাংলাদেশের একটা স্টুডেন্ট তারা চিন্তা করছে যে আসলে যেহেতু বাংলাদেশে এই পরিমাণ আমি ভালো কোনো ইনস্টিটিউশন অনেকেই চান্স পাচ্ছে না, যদিও তারা মেরিট স্টুডেন্ট, তারা চিন্তা করছে আসলে তারা যদি একটা ডিগ্রি যদি দেশের বাইরে থেকে নিতে পারে, সেক্ষেত্রে তাদের জন্য একটু সুবিধা হয়। কারণ অনেক কোর্স রয়েছে, কিছু কিছু কোর্স রয়েছে যেগুলো আসলে ট্রেন্ডিং কোর্স বা আপকামিং কোর্স, যেগুলো আসলে বাংলাদেশের কোর্স কারিকুলামে সেগুলো অ্যাভেলেবেল না। তো সেই জায়গা থেকে আসলে স্টুডেন্টরা দেশের বাইরে যাওয়ার জন্য একটা চিন্তা করছে যে যেহেতু কোর্স অ্যাভেলেবিলিটি প্লাস তারা একটা ভালো একটা ইউনিভার্সিটিতে আসলে চান্স পাওয়াটা একটু ডিফিকাল্ট, এবং প্রত্যেক বছর আসলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে ভালো নাম্বার অফ স্টুডেন্ট দেশের বাইরে যাচ্ছে। সেটার পিছনে আরো বেশ কিছু কারণ রয়েছে। সেটা হতে পারে পলিটিক্যাল ইস্যু, হতে পারে যে অনেক গার্জেন তারা মনে করছে আসলে আমার ছেলেটা তার ক্যাম্পাসে সিকিউর না, এই একটা ব্যাপার হতে পারে কিছু কিছু ক্ষেত্রে। এটা যে সবসময় হয় জিনিসটা এরকম না, কিছু কিছু ক্ষেত্রে অনেক গার্জিয়ানে, যেহেতু আমরা আসলে লাস্ট 5 ইয়ার্স 6 ইয়ার্স ধরে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তো আসলে আমার র্যান্ডমলি ভালো নাম্বার অফ স্টুডেন্টের সাথে কমিউনিকেট হচ্ছে, প্যারেন্টসদের সাথে কমিউনিকেট হচ্ছে, তারা আসলে এই বিষয়গুলি নিয়ে কিছু হলেও কনসার্ন। আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা দেশের বাইরে পড়াশোনা করে যাচ্ছে, তাদের আসলে মেন্টালি তারা অনেক বেশি ডেভেলপড হয়ে যায়, যারা আসলে দেশের মধ্যে যারা পড়াশোনা করছে। কারণ এখানে অনেকগুলি চ্যালেঞ্জেস থাকে, তাদের টিউশন ফিস ম্যানেজ করা, তাদের অ্যাকোমোডেশন কস্টিং, দেন তাদের লাইফস্টাইল, সবকিছু ম্যানেজ করার জন্য আসলে স্টুডেন্টকে পার্ট টাইম জবের একটা সুযোগ যেটা রয়েছে, সেটা আসলে অনেক স্টুডেন্ট তারা গ্র্যাব করতে যাচ্ছে। আর একটা ব্যাপার আসলে স্টাডি অ্যাব্রোডের থ্রুতে আসলে অনেক স্টুডেন্ট দেশের বাইরে সেটেলমেন্ট হওয়ার একটা চিন্তা করে, পরবর্তীতে এখানে যাতে ওয়ার্ক প্লেসমেন্ট পায় বা সে দেশে যাতে পিআর পায়, সেটা একটা বড় একটা ফ্যাক্ট হিসেবে তাদের কাজ করে আর কি। সো দ্যাটস আসলে ডে বাই ডে বাংলাদেশি স্টুডেন্টদের দেশের বাইরে পড়াশোনা করার একটা প্রবণতা বাড়ছে, এবং আমরা এটা অ্যাপ্রিসিয়েট করি। এবং আমরা এটা বিলিভ করি যে আসলে এর মধ্যে ভালো নাম্বার অফ স্টুডেন্ট যারা দেশের বাইরে থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে অ্যাডভান্স লার্নিং নিয়ে তারা দেশে আবার ব্যাক করছে। সো এটা অনেক বড় একটা ফ্যাক্ট। বাংলাদেশি যারা আসলে এসে বাংলাদেশে ব্যাক করে, তারা আসলে বিভিন্ন কর্পোরেট তারা ভালো ভালো জব পজিশন করছে, পাশাপাশি তারা বিজনেস স্টার্ট করছে। সো এটা আসলে ভালো একটা দিক বাংলাদেশি স্টুডেন্টের জন্য। আমরা পরের প্রশ্নে যাই। স্টাডি অ্যাব্রোডের জন্য কোন দেশগুলো বেশি ভালো আপনার মতে? আসলে স্টাডি অ্যাব্রোডের জন্য আসলে ভালো তো সবগুলি কান্ট্রি, বাট ভালোর বলতে আসলে এক একটা কান্ট্রি এক একটা দিক থেকে এক্সপার্ট। আমরা যদি আসলে সেই ব্রিটিশ আমল থেকে যদি আমরা দেখে আসি, যে আসলে একটা সময় ছিল যে আসলে রবীন্দ্রনাথের বইতে আমরা পড়তাম বা রবীন্দ্রনাথের সিনেমাতে আসলে আমরা দেখা যায় আসলে তারা বিলেত ফেরত বা বিলেতে যাচ্ছে, বিলেতি ডিগ্রি। তো সেই জায়গা থেকে আসলে ইউকে ডিগ্রির একটা বড় একটা ডিমান্ড রয়েছে বাংলাদেশে, এটা কালচারালি বলেন। আর হলো গিয়ে যে এর পাশাপাশি ইউএসএ তে খুব ভালো নাম্বার অফ স্টুডেন্ট যাচ্ছে, অস্ট্রেলিয়াতে যাচ্ছে, কানাডাতে যাচ্ছে, এবং যদি আপনি এশিয়ার মধ্যে যদি বলেন, সেক্ষেত্রে মালয়েশিয়াতে ভালো একটা নাম্বার অফ স্টুডেন্ট। আমার মনে হয় যে ইউএসএ পরই মালয়েশিয়াতে ভালো নাম্বার অফ স্টুডেন্ট যাচ্ছে, যারা একটু কম বাজেটের মধ্যে যারা পড়াশোনা করতে যায়।
দেন রাইট নাও দুবাইও রয়েছে, এবং ইউরোপের বেশ কিছু কান্ট্রি যেমন জার্মানিতে অনেক স্টুডেন্ট যাচ্ছে, ফিনল্যান্ডে যাচ্ছে রাইট নাও, দেন অস্ট্রিয়াতে যাচ্ছে, যেটা আসলে খুব একটা বেশি পপুলার ছিল না মানুষ স্টুডেন্টের জন্য। সো ডে বাই ডে আসলে এই কান্ট্রিগুলি ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা বলে, এবং মালয়েশিয়া, দুবাই এবং ইউরোপের কিছু কান্ট্রিতে আসলে বেশি স্টুডেন্ট যাচ্ছে আর কি। স্টাডি অ্যাব্রোডের প্রস্তুতি হিসেবে কি কি নেওয়া যায় বা কিভাবে প্রস্তুতিগুলো নেওয়া যায়? আচ্ছা, এই ক্ষেত্রে আসলে বেশ কিছু প্রস্তুতি একটা স্টুডেন্টের নিতে হয়। যেমন মনে করতে পারেন যে আপনারা যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছে, এখানে একটা বড় একটা প্রেশার থাকে, যে যারা ফাইন্যান্সিয়াল প্রেশার, যারা আসলে ফুল ফান্ডেড পায় না। এবং কিছু কিছু কান্ট্রি যেমন ইউএসএ বলেন, তারা কিন্তু ফুল ফান্ডেড স্কলারশিপ দেয়। তো আসলে আমার কাছে মনে হয় যে একটা স্টুডেন্ট যখন দেশের বাইরে যাওয়ার প্ল্যান করে, তো তাড়াহুড়া না করে একটা হাতে সময় রেখে একটা অ্যাপ্লাই করাটা উচিত। যেরকম মোটামুটি তার একটা স্টুডেন্টের উচিত হলো যে ফার্স্ট অফ অল তার পাসপোর্টটা রেডি করা, দেন তার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, বা যেই কান্ট্রিতে যেতে যাচ্ছে সেই কান্ট্রির আসলে যেই রিকোয়ারমেন্ট থাকে, যেমন জার্মানির ক্ষেত্রে একটা বড় রিকোয়ারমেন্ট তাদের ল্যাঙ্গুয়েজটা শেখা, এবং ইংলিশ স্পিকিং কান্ট্রি যেমন ইউকে, ইউএস, অস্ট্রেলিয়া, কানাডা, সেক্ষেত্রে আইএলটিএস, ইএলএলটি, টোফেল, স্যাট, জিআরই, জিমেট, পিটি। সো এই টেস্টগুলির জন্য তাকে একটা প্রিপারেশন টাইম দরকার, কারণ এইখানে আসলে আমরা দেখেছি যে অনেক ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট এক রকম থাকে। যেমন যারা মেডিকেল স্টুডেন্ট যায় তাদের জন্য কিন্তু একটা মোটামুটি আইএলটিএস এ 7, নো ব্যালেন্স 6.5, কিছু কিছু কোর্সে কিন্তু এই আইএলটিএস এর স্কোরটা ম্যাটার করে। আবার নর্মালি হলো গিয়েছে আপনার আরো যদি আমি কিছু পদক্ষেপের কথা বলি, যে যেরকম একটা স্টুডেন্ট যারা অস্ট্রেলিয়ার জন্য চিন্তা করছে, তাদের মোটামুটি ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি তার মোটামুটি 6 মান্থস প্লাস থাকতে হয়। ইউকের ক্ষেত্রে যেটা তুলনামূলক সহজ, যে মাত্র 28 দিন ম্যাচিউর ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একটা স্টুডেন্ট আসলে প্রিপারেশনটা দরকার তার কোর্স কারিকুলাম, সে কোন কোর্সে পড়তে যাচ্ছে, কোন কান্ট্রিতে যাচ্ছে, এবং কোন ইউনিভার্সিটি যাচ্ছে, যেটা সবচেয়ে বড় এবং মেজর ফ্যাক্ট। আসলে আমাদের দেশে আসলে যে স্টুডেন্টগুলি, যেহেতু আমি লাস্ট 6 ইয়ার্স আমি এই ইউনিভার্সিটিতে কাজ করছি, স্টুডেন্টের মধ্যে আসলে তাড়াহুড়োটা অনেক বেশি থাকে, এবং তারা প্রপারলি তাদের ফাইলটা সাজিয়ে গুছিয়ে আসতে পারে না। তারা আসলে তারা আসলে চিন্তা করে যে আমি কোনো একটা কনসালটেন্সি ফার্মে চাই, যাওয়ার পরে তারা আমাকে একটা সাজেস্ট করবে ইউনিভার্সিটি বা একটা কোর্স। আসলে যে স্টুডেন্টটা পড়বে, যে স্টুডেন্টটা তার পকেটে টাকা খরচ করবে, যে ইনভেস্টমেন্ট করবে, আসলে এই জিনিসটা তার আসলে সার্চ করার ব্যাপার, রিসার্চের ব্যাপার একটা, যে আমি আসলে 10টা ইউনিভার্সিটি আমি চয়েস করছি। যেমন আমি সবাইকে সাজেশন দিই এরকম, যে আসলে আপনি সর্ট আউট করেন প্রথমে যে আসলে আপনার কোন কান্ট্রিগুলি, আপনার যে সাবজেক্টে পড়াশোনা করতেছেন সেই সাবজেক্টের জন্য বা সেই ইন্ডাস্ট্রিতে আসলে কোন কান্ট্রিগুলি বেস্ট। সাপোজ আমি ফার্মাসি নিয়ে পড়াশোনা করবো, সো ফার্মাসির জন্য আসলে আমার কোন কান্ট্রিটা বেস্ট হয়, বা আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে, আমি সাইবার সিকিউরিটি, আমি আইটি নিয়ে পড়াশোনা করবো, বা আমি এআই নিয়ে পড়াশোনা করবো, তো এই ক্ষেত্রে আসলে কোন কান্ট্রিটা বেস্ট। সাপোজ আমি এআই নিয়ে পড়াশোনা করতে চাচ্ছি, এই কারণে আমার অস্ট্রেলিয়া বেস্ট। সো অস্ট্রেলিয়াতে যদি বেস্ট হয়, সেক্ষেত্রে আসলে আমার অস্ট্রেলিয়ার তো অনেকগুলো ইউনিভার্সিটি আছে, অলমোস্ট প্রায় 46টা ইউনিভার্সিটির মতো রয়েছে। এই 46টা ইউনিভার্সিটির মধ্যে আসলে আমার ফাইন্যান্সিয়াল প্ল্যান অনুযায়ী, আমার বাজেট অনুযায়ী কোন 10টা ইউনিভার্সিটি বা কোন 15টা ইউনিভার্সিটি আমার জন্য ভালো হতে পারে, সেই 10টা 15টা ইউনিভার্সিটি আমার সর্ট আউট করা। দেন আমি আলটিমেটলি আমি যে কোর্সে যাচ্ছি, হয়তো আমি যাচ্ছি ব্যাচেলার ইন সাইবার সিকিউরিটি। তো ব্যাচেলার ইন সাইবার সিকিউরিটি আসলে কোন কোন ইউনিভার্সিটি অফার করছে, সেই ইউনিভার্সিটিটা লিস্ট করে সেই সাবজেক্টগুলি তার চয়েস করা। সব ইউনিভার্সিটির কিন্তু কোর্স মডিউল একরকম হয় না। সেখান থেকে আসলে আমার কোন কোন জিনিসগুলি জানা দরকার, সাইবার সিকিউরিটির আন্ডারে অনেকগুলি মডিউল থাকতে পারে, একটা ইউনিভার্সিটি একরকম মডিউল থাকে, তো সেই মডিউলগুলি রিসার্চ করে তারা পারফেক্টলি তার ইউনিভার্সিটি চয়েস করতে হয়। তো সেই ইউনিভার্সিটিগুলি তার 3টা ইউনিভার্সিটি চয়েস লিস্টে রাখা উচিত মিনিমাম এতগুলি রিসার্চ থেকে। সো এতগুলি রিসার্চ থেকে যখন একটা স্টুডেন্ট সর্ট আউট করে তার শর্ট লিস্টে করে ফেলে, তখন কি হয় যে তার প্রপার নলেজ হয়। তখন যদি কোনো ভিসা ইন্টারভিউ হয়, দেন নর্মালি আমরা জানি যে আসলে ইউএসএ তে খুব বেশি ইন্টারভিউ সময় নেয় যেরকম না, আপনাকে সুযোগ দেয় যেরকম না। সো আপনাকে কি করতে হবে যে আপনার অ্যান্সার গুলি যখন আপনি সুন্দর করে সাজাতে পারবেন, কখন, যখন হলে আপনার প্রপার রিসার্চ থাকবে কান্ট্রি সম্পর্কে, ওয়াই ইউকে বা ওয়াই অস্ট্রেলিয়া, ওয়াই নিউজিল্যান্ড, ওয়াই ইউএসএ, দেন ওয়াই দিস কান্ট্রি, ওয়াই দিস ইউনিভার্সিটি, ওয়াই দিস কোর্স। সো এই টাইপের কোশ্চেনের অ্যান্সারটা আপনাকে সুন্দর মতো পারফেক্টলি দিতে হলে আপনাকে রিসার্চ দরকার। তো এই রিসার্চ যে যত সুন্দর করে করতে পারবে, দেন পাশাপাশি কিন্তু স্কলারশিপ। আমরা জানি যে আসলে ইউএসএ তে কিন্তু অলরেডি বলা যায় যে ফুল ফান্ডেড স্কলারশিপ পর্যন্ত দেয়। ইউকে তো কিন্তু বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে যারা 100% স্কলারশিপ পর্যন্ত দেয়। তো এই স্কলারশিপের ক্রাইটেরিয়া গুলি ফাইন্ড আউট করা, কারণ স্কলারশিপ যদি পেয়ে যেতে স্টুডেন্ট যদি দেশে বাইরে যেতে পারে, তার কিন্তু আসলে খুব একটা বেশি যে খরচ হচ্ছে এরকম না। উল্টা সে কিন্তু যখন বাংলাদেশে কামব্যাক করে আসছে, সে কিন্তু একটা অ্যাডভান্স নলেজ, পাশাপাশি একটা এক্সপিরিয়েন্স, পাশাপাশি তার একটা প্র্যাকটিক্যাল জব করার যে একটা অ্যাবিলিটি বা একটা এক্সপিরিয়েন্স, সেটা নিয়ে কিন্তু সে আসছে।
সো এই যদি আমরা কোনো student যদি আসলে দেশের বাইরে ফুল ফান্ডেড পায় তাহলে খুবই ভালো, যদি পার্সিয়ালি সে স্কলারশিপ পায় সেটাও ভালো। তো এই জিনিসগুলি আমার মনে হয় যে আসলে একটা স্টুডেন্টের উচিত তার রিসার্চ করে তাকে অ্যাপ্লাই করাটা। স্কলারশিপের ব্যাপারে বলছিলেন, একজন স্টুডেন্টের স্টাডি অ্যাব্রোড ক্ষেত্রে স্কলারশিপ পাওয়ার জন্য কি কি করতে হয় বা কি করা উচিত বলে আপনি মনে করেন? ওকে, সো স্কলারশিপের ক্ষেত্রে আসলে বেশ কিছু স্কলারশিপ থাকে। যেহেতু আমরা ট্রিপলয় বিশেষ করে আমরা ইউকে মার্কেট নিয়ে সবচেয়ে বেশি কাজ করা হয়েছে আমাদের, তো ইউকে মার্কেট আসলে আমরা দেখেছি এখানে কয়েক ধরনের স্কলারশিপ হয়। যেমন অ্যাস্টন ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটি রয়েছে যেটা বার্মিংহামে, এবং ইউকেতে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এবং টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলির মধ্যে একটা। সো এইসব ইউনিভার্সিটি আসলে দেখা যায় যে মোরলেস অনেকগুলি ইউনিভার্সিটি আসলে একই রকম ক্রাইটেরিয়া থাকে যে তাদের বেশ কিছু স্কলারশিপ থাকে। যেমন আমরা দেখেছি কিংস এডওয়ার্ড স্কলারশিপ, দেন স্যার অ্যাড্রিয়ান স্কলারশিপ, দেন আর্লি বার্ড স্কলারশিপ থাকে কিছু ইউনিভার্সিটিতে, যে আগে পেমেন্ট করলে কিছু স্কলারশিপ থাকে। তো এই স্কলারশিপগুলি আসলে স্টুডেন্টের এসওপির উপর ডিপেন্ড করে। যে একটা এসওপি হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, যে আসলে আপনি যেই সাবজেক্টে যে ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন সেই ইউনিভার্সিটি সেই সাবজেক্ট আপনি কেন পড়তে যাচ্ছেন, কেন আপনার এই সাবজেক্টটা মনে হচ্ছে যে আপনার জন্য আপনার ক্যারিয়ারে একটা ভালো একটা ইম্প্যাক্ট ফেলবে, আপনার লাইফ অ্যাসপিরেশনটা কি, আপনি নেক্সট আপনার ব্যাচেলর কমপ্লিট করবেন, মাস্টার্স কমপ্লিট করতে যাচ্ছেন, দেন আপনি আপনার ক্যারিয়ারে আসলে কোথায় দেখতে যাচ্ছেন আপনাকে, এবং প্রিভিয়াসলি আপনার এডুকেশন কোয়ালিটি কি ছিল, আপনার যদি আপনি ব্যাচেলরে যায় তাহলে তার এসএসসি এইচএসসি তে তার স্কোর কি ছিল। এই জিনিসগুলির উপর একটা স্কলারশিপ ডিপেন্ড করে। অনেকে একটা ভুল ধারণা থাকে যে আসলে তার আইএলটিএস এর স্কোরটা যদি খুব ভালো থাকে বা ইংলিশ প্রফিসিয়েন্সি স্কোরটা যদি খুব ভালো থাকে সে স্কলারশিপ পাবে, বাট আসলে আইইএলটিএস এর উপর ডিপেন্ড করে যে আপনাকে খুব নাম্বার বড় একটা স্কলারশিপ দিচ্ছে, জিনিসটা এরকম না। হয়তো আপনি এখানে একটা নমিনাল স্কলারশিপ পেতে পারেন বা নাও পেতে পারেন, এটা জাস্ট আপনার আইইএলটিএস বা ইংলিশ প্রফিসিয়েন্সির স্কোরটা হচ্ছে কি আপনার একটা এন্ট্রি রিকোয়ারমেন্ট। যে আমি সাপোজ আমি এমএসসি ইন ফার্মাসিতে পড়াশোনা করতে যাব এবং আপনি ইউনিভার্সিটি অফ চেস্টারে পড়াশোনা করতে যেতে যাচ্ছেন, আপনার ইউনিভার্সিটি আপনাকে বলেছে যে আপনার এই কোর্সে আপনাকে রিকোয়ারমেন্ট হলো যে ওভারঅল 7 নোবেলেশন 6.5। সো আইইএলটিএস বা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট কি করছে, আপনাকে হেল্প করছে যে সেই সাবজেক্টটা পাওয়ার জন্য, স্কলারশিপ পাওয়ার জন্য না। এটা আপনার এন্ট্রি ক্রাইটেরিয়া। স্কলারশিপটা ডিপেন্ড করছে আপনার এসওপির উপরে, আপনি কবে নাগাদ পেমেন্ট করছেন তার উপরে, আপনার রিজিওনাল স্কলারশিপ থাকে কিছু, এবং পাশাপাশি হলো গিয়ে যে আপনার যেই একাডেমিক স্কোর রয়েছে প্রিভিয়াসলি তার উপর ডিপেন্ড করে মেনলি স্কলারশিপটা আসলে পাওয়া যায়। একটু আগে বলছিলেন ফাইন্যান্সিয়াল যে প্রবলেমটার কথা, তো একজন স্টুডেন্টের স্টাডি অ্যাব্রোডে যাওয়ার জন্য বা স্টাডি অ্যাব্রোড করার জন্য ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা কিরকম হওয়া উচিত বা কিভাবে করা উচিত? এখন ডিপেন্ড করতেছে আসলে যে আপনি যে বলেন যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট যেটা, সেটা হচ্ছে তার ফ্যামিলির যে স্পন্সর যিনি থাকছে তার উপরে ডিপেন্ড করছে, আসলে তার সে কিভাবে সেটা অ্যারেঞ্জ করছে। যেহেতু আসলে দেশের বাইরে পড়াশোনাটা আসলে এটা একটা অবশ্যই কস্টলি একটা ব্যাপার, এখানে ভালো টাকা ইনভেস্ট করতে হচ্ছে, বাট আমি সবসময় বিলিভ করি ইনভেস্টমেন্ট ইন নলেজ পেজ দ্য বেস্ট রেজাল্ট বা বেস্ট ইন্টারেস্ট। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের একটা কথা ছিল যে আসলে আপনি যখন আপনার ইনভেস্টমেন্ট আপনার নলেজের উপরে করছেন বা আপনার পড়াশোনা করার উপরে করছেন, সেখান থেকে আসলে আপনি আপনার বেস্ট রেজাল্টটা পাবেন বা বেস্ট ইন্টারেস্টটা পাবেন আর কি। সো অবশ্যই সেক্ষেত্রে আপনাকে ভালো ভালো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা উচিত। আমাদের দেশে আসলে অনেক স্টুডেন্টের একটা মোটিভ থাকে যে আসলে কোনো রকমের দেশ ছাড়তে পারলেই বাঁচে। হ্যাঁ, আসলে আমাদের দেশটা অনেক সুন্দর, আমাদের দেশটা আসলে অনেক ভালো। বাংলাদেশে অনেক কিছু করা যায় যেটা আসলে দেশের বাইরে করা যায় না। বাংলাদেশে অনেক কিছু করাই সহজ হয়ে যায়, অনেক সুযোগ রয়েছে সেখানে ভালো কিছু করার। এবং আমি সবসময় যেটা বলছিলাম শুরুর দিকে যে আসলে বাংলাদেশে পড়াশোনার মানও কিন্তু আসলে ডে বাই ডে অনেক ভালো হচ্ছে। বাংলাদেশে বুয়েট কুয়েট থেকে যারা পড়াশোনা করছে, ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে যারা পড়াশোনা করছে, তারা কিন্তু আসলে এরকমও রয়েছে যে বাংলাদেশ থেকে অনেক ভালো ভালো কান্ট্রিতে ভালো ভালো ইউনিভার্সিটি কিন্তু লেকচারার হিসেবে বাংলাদেশিরা রয়েছে। আমি কিছুদিন আগে আসলে আমার সুযোগ হয়েছিল লিডস বেকেট ইউনিভার্সিটি, যেটা লিডস অবস্থিত ইউকের, সেখানকার একটা ফ্যাকাল্টির সাথে কথা বলার, এবং আপনি বিলিভ করবেন কিনা সে ফ্যাকাল্টি কিন্তু আসলে বাংলাদেশে একটা স্টুডেন্ট, এবং সে বাংলাদেশের চিটাগাং ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, এবং দেন সে ইউকেতে আবার গিয়েছে, ইউকেতে গিয়ে সে আবার এলএলবি কমপ্লিট করে, সে এলএলএম কমপ্লিট করে, সে বার্ট ল কমপ্লিট করে, সে এখন লিডস বেকেট ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে সে রয়েছে। তো যেটা বলছিলাম যে আসলে ইনভেস্টমেন্ট যেটা পড়াশোনার উপরে, অবশ্যই যেটা বলছেন যে অবশ্যই তার প্যারেন্টসরা ইনভেস্ট করবে যদি সে ফুল ফান্ডেড না হয়, পার্শিয়ালি যদি সে স্কলারশিপ পায়, সেক্ষেত্রে তার মোটামুটি খরচ হয়ে থাকে ইয়ারলি, যদি ইউকের কথা বলেন ব্যাচেলারের ক্ষেত্রে মিনিমাম
13,500 থেকে শুরু হয় আফটার স্কলারশিপ। দেন মাস্টার্সের ক্ষেত্রে সেটা 14,500 থেকে শুরু হয়, এটা অন অ্যাবভ অ্যারাউন্ড 25 থেকে 30,000 পাউন্ড পর্যন্ত হয়ে থাকে, ইউনিভার্সিটি ডিপেন্ড করে। মোরলেস এভারেজ ইউনিভার্সিটিগুলি বা একটু হায়ার ইউনিভার্সিটি যদি আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে 15,000 থেকে শুরু করে 18,000, 20,000, 22,000 পাউন্ড পর্যন্ত নর্মালি বাংলাদেশ স্টুডেন্টরা যেয়ে থাকে। তো সেক্ষেত্রে আসলে ফাইন্যান্সিয়াল যেই ব্যাপারটা বলছেন, আসলে সেটা অবশ্যই তার প্যারেন্টসকে দিতে হবে। সো প্যারেন্টস সেটা যেভাবে ম্যানেজ করে, অবশ্যই আমি যদি এই সব প্যারেন্টসকে বলবো, যদি আপনাদের প্ল্যান থাকে এরকম যে আপনি আপনার ছেলেকে বা আপনার মেয়েকে, আপনার সন্তানকে আপনি সেভাবে পড়াশোনা করবেন, সো এই প্রিপারেশনটা আসলে আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি বিলং করি, সো তাদের উচিত আসলে একটা প্রিপারেশন নেওয়া অনেক আগে থেকে, 3 বছর, 4 বছর, 5 বছর আগে থেকে তার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করার জন্য আসলে চায় যে যদি কেউ ইনভেস্ট করতে যায়, তার উচিত আসলে 5-6 বছর আগে থেকেই সেই টাকাটা আস্তে আস্তে সেভ করা। আর এবং মাস্টার সেকশন যারা দেশে বাইরে যাচ্ছে, অনেক ক্ষেত্রে আসলে তারা পার্ট টাইম কাজ করার সুযোগ পায়। সো এবং সামারের সময় তারা ফুল টাইম কাজ করতে পারে, যখন তার ভ্যাকেশন পিরিয়ড থাকে সেই সময় তারা ফুল টাইম কাজ করার সুযোগ থাকে। অনেক স্টুডেন্ট সেই ফুল টাইম কাজ করার সময় তারা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি তারা সেভ করতে পারে, সেটাতেও অনেকে কন্ট্রিবিউট করে তাদের স্টাডিজতে তারা হেল্প করার জন্য। সো 50% বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে, তার প্যারেন্টস দিচ্ছে, বাকি 50% স্টুডেন্ট অনেকেই চেষ্টা করে, অনেকেই এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সেটা সম্ভব আপনার ফাইন্যান্সিয়াল যে ইয়াটা রয়েছে, যে টিউশন ফিস রয়েছে, সেটা ম্যানেজ করা। পার্ট টাইম জবের কথা বলছিলেন, স্টাডি অ্যাব্রডে যাওয়ার পর বা ওই দেশে যাওয়ার পর হচ্ছে পার্ট টাইম জবগুলো কিভাবে পাওয়া যায়, কিভাবে পাওয়াটা সহজ হয়? ওকে, সো এইটা একটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি সবসময় এই ব্যাপারটা বলি, আসলে বাংলাদেশের যে স্টুডেন্ট গুলি যায়, তারা আসলে খুব সবসময় চেষ্টা করে যে আসলে আমি গিয়ে এমএটা জব ম্যানেজ করে ফেলি। সেটা আসলে ভালো জব নেই, খারাপ জব, সেটা আসলে ওই যে ব্লু কলার হোয়াইট কালার একটা জবের কথা বলে, অড জবের কথা বলে। আসলে আপনি জেনে যা থাকবেন অবশ্যই যে 2019-20 থেকে শুরু করে 2023 পর্যন্ত মোটামুটি সব কান্ট্রিতে খুব ভালো নাম্বার অফ স্টুডেন্টের ভিসা হয়েছে। আসলে ভিসা জিনিসটা তো আসলে গ্যারান্টেড না যে আসলে আমি অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার সাথে সাথে আমার ভিসাটা হয়ে যাচ্ছে, জিনিসটা অত সহজ না। তো অবশ্যই এটার জন্য ভালো প্রিপারেশন নিয়ে থাকতে হয়। সো সেই ক্ষেত্রে যেহেতু একটা স্টুডেন্ট ইনভেস্ট করে যাচ্ছে, তার ইনভেস্টমেন্টটা যাতে সুন্দরভাবে সে তুলতে পারে, সেক্ষেত্রে সে যদি একটা স্টুডেন্ট শুধুমাত্র সে পার্ট টাইম জবের প্রতি যদি ফুললি ফোকাস থাকে, সেক্ষেত্রে আসলে তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় পড়াশোনায় কন্ট্রিবিউশন করা বা পড়াশোনায় মনোযোগ দেওয়া। কারণ আপনি যখন সবসময় আসলে কাজের প্রতি ফোকাস থাকবেন, আপনি হয়তো কোনো রেস্টুরেন্টে জব করছেন, বা আপনি ফুড ডেলিভারি করছেন, হয়তো বা আপনি কোনো কি বলে এটাকে, যে সিকিউরিটি জব রয়েছে, এবং পাশাপাশি পেট্রোল পাম্পে জব রয়েছে। তো এইগুলো আসলে আমরা বাংলাদেশের কালচার অনুযায়ী আমরা বলি এগুলো অড জব। বাট দেশের বাইরে আসলে সব জবকে রেসপেক্ট করা হয় সমানভাবে, কোনো জবকে ছোটভাবে দেখা হয় না। বাট আমরা যেহেতু আসলে চিন্তা করি আসলে একটা স্টুডেন্ট দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছে, এত টাকা পয়সা খরচ করে, সে আসলে ভালো জায়গায় একটা জব করুক। খুব ভালো জায়গায় একটা জব করলে কি হয়, তার সেটেলমেন্টটা সহজ হয়ে যায় দেশের বাইরে, এবং পাশাপাশি তার সুযোগ থাকে যে তাকে ওই দেশেই একটা ভালো একটা এক্সপিরিয়েন্সে বাংলাদেশে কামব্যাক করা। সেক্ষেত্রে একটা স্টুডেন্ট যদি পার্ট টাইমের সুযোগ চায়, সে আসলে কি কি কাজ করা উচিত, সেক্ষেত্রে আমি অবশ্যই তাকে বলবো যে একটা স্টুডেন্টের বেশ কিছু স্কিল রয়েছে, সফট স্কিল, সেগুলি বাংলাদেশ থেকেই শিখে যাওয়া। সেক্ষেত্রে হতে পারে তার ইংলিশ স্পিকিংটা সে যেন খুব ভালো করে শিখে যায়, সেক্ষেত্রে তার কাজ করতে বা কমিউনিকেশন করতে সুবিধা হয়। তারা যদি আসলে ফাইবার বা আপওয়ার্কে যদি কেউ কাজ করে, বা এই যে এই ফ্রিল্যান্সিং টাইপের যে জবগুলি রয়েছে, বা ওয়েব ডেভেলপমেন্টের যে জবগুলি রয়েছে, বা ডিজিটাল মার্কেটিং এর যে জবগুলি রয়েছে, এগুলি যদি সে যদি একটা ভালো একটা এডিটিং শিখে যেতে পারে, ভালো একটা গ্রাফিক্স ডিজাইনারের কাজ শিখে যেতে পারে, তাহলে কি হয়, তার এই অড জবগুলি করা লাগে না। তখন সে কিন্তু তার পড়াশোনা করতেছে, বাসায় এসে সে তখন যে বাসায় আসছে, বাসায় এসে সে ল্যাপটপে কাজ করতে পারতেছে। একটা স্টুডেন্ট যারা দেশে বাইরে অড জব করছে, সে হয়তোবা মান্থ ইন ডে হয়তোবা সবকিছু মিলে 900 থেকে 1500 পাউন্ড বা 2000 পাউন্ড সে ইনকাম করতে পারে। বাট একটা স্টুডেন্ট যে আপওয়ার্কে কাজ করছে, যার একটা ভালো একটা এক্সপিরিয়েন্স রয়েছে, সে কিন্তু আপওয়ার্ক রিলেটেড যে আপওয়ার্ক, ফাইবার বা ফ্রিল্যান্সিং যেই সাইটগুলি রয়েছে, যেখানে আসলে ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং এর, ভিডিও এডিটিং এর কাজ করা যায়, ডেটা অ্যানালিসিস কাজ করা যায়। সো এই ধরনের যদি সে কাজ করে, তার কিন্তু আসলে একটা ভালো অ্যামাউন্ট অফ মানি তার সেভ হয়, পাশাপাশি তার কিন্তু কোনো ফিজিক্যাল পরিশ্রম হচ্ছে না, এবং সে কিন্তু তার পড়াশোনাতে সে ফোকাস দিতে পারছে। তো পার্ট টাইম জব করা কোনোভাবেই খারাপ না, সেটা অড জবও হতে পারে, ভালো ব্লু কালারের জব হতে পারে, হোয়াইট কালারের জবও হতে পারে,
বাট আসলে আমাকে পিআর পাওয়ার ক্ষেত্রে কোন ধরনের জব আমাকে হেল্প করবে সেই ধরনের জবে আমাকে ফোকাস রাখা উচিত। সেই ক্ষেত্রে খুব সহজ হয় একটা স্টুডেন্ট, যেহেতু দেশের বাইরে আমরা জানি যে যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সো এক একটা স্টুডেন্ট যদি যে ইউনিভার্সিটিতে যাচ্ছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি দেখবেন যে একটা বাংলাদেশ কমিউনিটি বা সাউথ এশিয়ার কমিউনিটি থাকে। সেই সব কমিউনিটিতে সে পোস্ট করতে পারে যে আমি এই ইউনিভার্সিটিতে পড়তে আসছি, সো আমার একটা পার্ট টাইম জব দরকার, সো আমাকে যদি কেউ হেল্প করতেন। এই গ্রুপগুলোতে সে পোস্ট করে সে জব নিতে পারে। দেন UK.Indeed নামে একটা ওয়েবসাইট রয়েছে, বেশ কিছু জব পোর্টাল রয়েছে, এগুলোতে সে তার সিভি ড্রপ করতে পারে। ফিজিক্যালি বিভিন্ন কোম্পানিতে গিয়ে তারা জব সিকিউর করতে পারে বা জবের জন্য তারা তাদের সিভিটা ড্রপ করে আসতে পারে। এবং স্টুডেন্টগুলি কি করে যে আসলে তারা একবার গিয়ে কমিউনিকেট করে আসছে, দেন আসলে গিয়ে তারা মনে করছে যে আসলে যেখানে কমিউনিকেট করছে বা আমি একটা মেল করছি, তো আমার দায়িত্ব মনে হয় শেষ, আমাকে জব দিয়ে যাবে। যেহেতু এখন কম্পিটিশনের যুগ, অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনাকে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে আপনার সুন্দর করে সাজাতে হবে। আমি গ্রাফিক্স ডিজাইনার হলে পর আসলে আমার গ্রাফিক্স ডিজাইনার যে টুলস গুলো রয়েছে, আমি যাদের সাথে কাজ করছি তাদের রিভিউ নিয়ে আমার লিঙ্কডইন প্রোফাইলটাকে সুন্দর করে সাজাতে হবে, আমাকে পোস্ট করতে হবে। এই লিঙ্কডইনের থ্রুতে কিন্তু একটা স্টুডেন্ট জব পেতে পারে। যে জবগুলি পোর্টাল রয়েছে, জব পোর্টালগুলি রয়েছে, সেই জবের পোর্টালে তারা পার্ট টাইম ফুল টাইমের জন্য জবের জন্য অ্যাপ্লাই করতে পারে। এবং তার যে আসলে বাংলাদেশি কমিউনিটি রয়েছে বা সোশ্যাল মিডিয়ার যেই প্ল্যাটফর্মগুলি রয়েছে, সেগুলিতে সে পোস্ট করে কিন্তু সে তার পার্ট টাইম জব বা ফুল টাইম জবগুলি সে কিন্তু অ্যারেঞ্জ করতে পারছে। পার্ট টাইম জবের খুব ভালো কিছু মাধ্যম আপনি দেখিয়ে দিয়েছেন, ধন্যবাদ। এরপর প্রশ্ন যাই। এরপরে হচ্ছে স্টাডি অ্যাব্রোডে যাওয়ার জন্য একটা স্টুডেন্ট কিরকম চ্যালেঞ্জ বা কিরকম ডিফিকাল্টিস ফেস করে? খুবই দারুণ একটা কোশ্চেন। এখানে চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তাদের আসলে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। IELTS বলেন বা ELLT বলেন, অক্সফোর্ড ELLT, যেটা আমরা কিন্তু ট্রিপলাই কিন্তু সেটা বাংলাদেশি কন্ট্রাক্ট হোল্ডার। সো আমরা কিন্তু খুব হাতে গোনা কিছু কনসালটেন্সি ফার্ম যে এই কন্ট্রাক্টগুলি পেয়েছে, এবং সেটা খুবই আসলে প্রেস্টিজিয়াস একটা ব্যাপার যে অক্সফোর্ডের আপনি ডিরেক্ট যখন আপনার কন্ট্রাক্ট থাকে, তখন কিন্তু আসলে আমরা আসলে অক্সফোর্ড আসলে যাকে তাকে কন্ট্রাক্ট দেয় না। সো অ্যাজ এ ট্রিপলাই হিসেবে আসলে আমরা কন্ট্রাক্ট পেয়েছি। সো আমরা খুবই গ্রেটফুল অক্সফোর্ডের কাছে। এবং অক্সফোর্ড ELLT, PTE, পিয়ারসন টেস্ট অফ ইংলিশ, দেন আপনার ডুওলিঙ্গো, আর এরকম আদার্স অনেকগুলো ইংলিশ প্রফেশনাল টেস্ট রয়েছে। আসলে এখানে একটা স্টুডেন্ট অনেক বড় চ্যালেঞ্জ ফেস করে যে আসলে তার রিকোয়ার্ড যে স্কোরটা দরকার, সেই স্কোরটা সে হয়তো তুলতে পারছে না। আর একটা চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কি তাদের যে ফাইন্যান্সিয়াল পার্টটা, সেটা আসলে অনেক সময় অনেক স্টুডেন্ট থাকে যে যারা ম্যানেজ করতে পারে না। দেন ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি, প্রত্যেকটা কান্ট্রি কিন্তু একটা সার্টেন টাইম অফ তারা চায় যে আসলে টাকাটা হোল্ড থাকুক। যেমন ইউকের ক্ষেত্রে যারা 28 ডেজ এর ব্যাংক ম্যাচুরিটি লাগে, অস্ট্রেলিয়া কানাডার ক্ষেত্রে সেটা মিনিমাম 6 মান্থের মতো লাগে। এবং এই যে আপনার ফাইন্যান্সিয়াল যে আপনি সলভেন্ট, এটার জন্য যে সাপোর্টিং ডকুমেন্টস গুলি, যেমন স্পন্সরের ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি, তার রেগুলার ইনকাম, মান্থলি ইনকাম, তাদের সোর্স অফ ফান্ড, ট্যাক্সের পেপারগুলো, এগুলি আসলে আমাদের অনেকেরই গুছানো থাকে না। এই জায়গাতে একটা স্টুডেন্ট অনেক বড় ধরনের প্রবলেম ফেস করে। তো ফাইন্যান্সিয়াল প্রবলেম, ডকুমেন্টেশনের প্রবলেম আর ইংলিশ প্রফিসিয়েন্সি, এই জায়গাগুলো অনেক বেশি স্টুডেন্ট আসলে চ্যালেঞ্জ হয় তাদের জন্য, তাদের পারফেক্ট ডেস্টিনেশন করার ক্ষেত্রে, চয়েস করার ক্ষেত্রে। এবং একটা চ্যালেঞ্জ হচ্ছে তাদের আসলে ল্যাক অফ রিসার্চ, কোন ইউনিভার্সিটিতে যাবে। অনেক স্টুডেন্ট রয়েছে আসলে প্লেন ফেয়ারটা ম্যানেজ করেই কিন্তু তারা আসলে চলে যাওয়ার সুযোগ রয়েছে, যারা ফুল ফান্ডের স্কলারশিপ পায়। তো এই জিনিসগুলো আসলে যদি একটা স্টুডেন্ট ওভারকাম করতে পারে, তাহলে তাদের জন্য আসলে বিদেশে উচ্চশিক্ষা খুব একটা কঠিন কাজ না। এই চ্যালেঞ্জগুলোর সমাধান হিসেবে কি হতে পারে? তো আপনি যেটা বললেন আসলে এই প্রবলেমের সলিউশনটা কি, আসলে এই প্রবলেম সলিউশন হলো একটা স্টুডেন্টকে তাকে যেই টাইমে সে অ্যাপ্লাই করতে যাচ্ছে, তার যেই সেমিস্টারে তার ক্লাস শুরু, সাপোজ 2025 সালে কোনো স্টুডেন্ট যাবে, 25 সেপ্টেম্বর একটা স্টুডেন্ট যেতে যাচ্ছে, তার উচিত মিনিমাম 7 থেকে 8 মাস আগে বা 1 বছর আগে তার প্রিপারেশন নেওয়া। তো সেক্ষেত্রে একটা স্টুডেন্ট তার IELTS এর প্রবলেম থাকলে পর তার IELTS-টা আসলে গুছিয়ে ফেলবে। ভালো টেস্ট স্কোর কিভাবে তোলা যায়, বারবার মক টেস্ট দিবে, মক টেস্ট দিয়ে তার যে মিনিমাম স্কোর যেটা দরকার সেই স্কোরটা সে অ্যাচিভ করে ফেলবে। এবং পাশাপাশি সে তার ফাইন্যান্সিয়াল যে প্রবলেম যেটা রয়েছে, হয়তো বা অনেক স্টুডেন্ট যারা রয়েছে আসলে অনেক বাংলাদেশি যে প্যারেন্টস গুলি, তারা কি করে যে 60 থেকে 70 লক্ষ টাকা, যেমন অস্ট্রেলিয়া কানাডার ক্ষেত্রে একটা ভালো অ্যামাউন্ট অফ মানি তাকে দেখাতে হয়। সো এই টাকাটা তারা যেন আগে থেকে গুছিয়ে রাখে, কারণ অনেকে আসলে টাকাটা ইনভেস্টমেন্টে রাখে, ব্যাংকে অনেকে টাকা ফেলে রাখে না, হয়তো তার ব্যবসাতে টাকাটা ফেলে রাখে, তো মানে তার ব্যবসাতে ইনভেস্ট করা আছে, সেখান থেকে টাকাটা গুছিয়ে যেন তার একটা ফিক্সড একটা অ্যাকাউন্টে রেখে দেয়। পাশাপাশি হচ্ছে যে আদার্স যে চ্যালেঞ্জগুলি রয়েছে, যেরকম আপনার ডকুমেন্টেশনের যেটা, সো যখন একটা স্টুডেন্টের হাতে এনাফ পরিমাণ সময় থাকে,
তখন এই জিনিসগুলি আসলে খুব খুশি আস্তে আস্তে গুছানো যায়। তো সময় নিয়ে একটা স্টুডেন্টকে অবশ্যই অ্যাপ্লাই করা উচিত এবং পাশাপাশি তাকে প্রপার অ্যানালাইসিস করা উচিত তার ইউনিভার্সিটি সম্পর্কে, তার কোর্স সম্পর্কে, তার কান্ট্রি সম্পর্কে। একজন স্টুডেন্ট হিসেবে যারা হচ্ছে স্টাডি অ্যাব্রোড করতে চায় বা, বিদেশে যেতে চায়, তাদের ভিসা প্রসেসিং অথবা লিগ্যাল ইস্যুগুলো কি ফেস করতে হতে পারে? আচ্ছা, সেক্ষেত্রে এক একটা কান্ট্রির রিকোয়ারমেন্ট এক এক রকম লাগে। যেরকম ভিসা অ্যাপ্লিকেশন যে জিনিসটা আছে এটা আসলে খুবই সিম্পল একটা জিনিস, আসলে এটা নিয়ে খুব একটা বেশি ভয় পাওয়ার কিছু নেই। আমরা যেমন এরকম ফেসবুকে যেরকম একটা অ্যাকাউন্ট খুলতে গেলে যেরকম যেই ডকুমেন্টস গুলি যাচ্ছে বা যেই কোশ্চেন অ্যান্সার গুলো দিতে হচ্ছে, তো ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাকে সেই আপনার রিলেটেড কোশ্চেন, এখন আপনি যাচ্ছেন স্টুডেন্ট সেহেতু আপনাকে কিন্তু আপনার যে ফর্ম ফিল আপ গুলি করতে হয় স্টাডি পারপাসে আপনাকে করতে হয়। যেমন আমরা জানি যে অস্ট্রিয়ার ক্ষেত্রে ইউনিভার্সিটি যখন পেমেন্ট করা হয়, ইউনিভার্সিটি একটা কনফার্মেশন দেওয়া হয়, সেটাকে বলে সিওই। ইউকের ক্ষেত্রে বলা হয় কাস লেটার, CAS কাস। কি বলে এটাকে, সো প্রত্যেকটা কান্ট্রি, যেমন ইউএস এর ক্ষেত্রে বলা হয় I-20। সো এই ধরনের বিভিন্ন ডকুমেন্ট পাওয়া যায়, সেখানে কিছু ইউনিক নাম্বার থাকে, যে ইউনিক নাম্বার দিয়ে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। সো এইটা আসলে খুব একটা বেশি চ্যালেঞ্জের কিছু নেই। এটা আপনি স্টুডেন্ট ইউটিউবে অনেক ধরনের এর উপরে ভিডিও তৈরি করা আছে, বা আমাদের মতো যারা কনসালটেন্সি ফার্ম যারা রয়েছে তারাই একটা স্টুডেন্টকে আসলে সব ধরনের এই সাপোর্টগুলি দিয়ে থাকে। স্টুডেন্ট তার ডকুমেন্টসগুলি শেয়ার করে এজেন্সির সাথে বা কনসালটেন্সি ফার্মের সাথে, তারা আসলে তাকে যে স্টেপ বাই স্টেপ একটা এজেন্সি তাকে হেল্প করে দেয়। আসলে এখানে খুব একটা বেশি চ্যালেঞ্জের কিছু নেই। একজন স্টাডি অ্যাব্রোডে যারা যায়, বিদেশে যারা যায়, ওদের ভবিষ্যৎ পরিকল্পনা কিরকম হতে পারে, বা ওই দেশে থাকবে কিনা বা হচ্ছে দেশে ফিরে আসবে কিনা, সেই সম্পর্কে আপনার কি মতামত? আচ্ছা, যেহেতু আমাদের এখান থেকে একটা ভালো নাম্বার স্টুডেন্ট দেশের বাইরে অলরেডি গিয়েছে, প্রত্যেকটা স্টুডেন্ট আসলে আলটিমেট গোল তারা আসতে বাংলাদেশে কামব্যাক করে আসবে। কিছু কিছু ক্ষেত্রে আসলে যদি ভালো কোনো অপরচুনিটিস পায় স্টুডেন্টরা, সেক্ষেত্রে হয়তো তাদের ওখানে থাকে, গোল থাকে যে তারা ওইখানেই সেটেল হবে, বা তারা ওইখানে পিআর নিয়ে পরবর্তীতে তারা ওইখানেই আসলে তারা পার্মানেন্টলি থাকার চিন্তা করে অনেক স্টুডেন্ট রয়েছে। আবার অনেক স্টুডেন্ট রয়েছে আসলে যারা দেশের বাইরে থেকে আসলে পড়াশোনা শেষ করে বাংলাদেশে চলে আসবে। অবশ্যই আমরা তো চাই যে এটাই, যে স্টুডেন্ট যেন দেশের বাইরে যায়, গিয়ে তারা অ্যাডভান্স টেকনোলজি, অ্যাডভান্স এডুকেশন অ্যাচিভ করে ভালো একটা ডিগ্রি নিয়ে যেন তারা বাংলাদেশে চলে আসে। বাংলাদেশে এসে তারা বিভিন্ন জব সেক্টরে তারা কাজ করবে, দেন তারা চাইলে পরে নিজেরা ব্যবসা শুরু করবে। সো আলটিমেটলি আমাদের চাওয়া এটাই। বাট যারা আসলে এসে বাইরে সেটেল হয়ে যাচ্ছে, তারাও কিন্তু আসলে বাংলাদেশের কন্ট্রিবিউশনের জন্য তারা কাজ করছে। কারণ আমরা জানি যে প্রত্যেক বছর বাংলাদেশিকে খুব ভালো নাম্বার অফ রেমিটেন্স পায় আসলে আলটিমেটলি আমরা প্রবাসীদের কাছ থেকে। সো যারা সেখানে পড়াশোনা করতে যাওয়ার পর তারা যদি ওখানে যদি সেটেল হয়, তারা তো অ্যাটলিস্ট তাদের ফ্যামিলির জন্য তারা বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছে, তো সেটা কিন্তু আলটিমেটলি কোনো অংশে খারাপ না, সেটা অবশ্যই ভালো একটা দিক। যদি বাংলাদেশে ব্যাক করে আসে সেটা আসলে অনেক ভালো, আর যদি নাও আসে সেক্ষেত্রে তারা যদি বাংলাদেশে রেমিটেন্স পাঠায়, সেটাও বাংলাদেশ আসলে অর্থনৈতিক চালিকা শক্তির ক্ষেত্রে খুব ভালো সহায়ক হিসেবে কাজ করে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আশা করি আমাদের দর্শকরা আজকে স্টাডি অ্যাব্রোড সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে। আশা করি ওদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। তো সবশেষে হচ্ছে আমাদের দর্শকদের সম্পর্কে যদি কিছু বলতেন। তো থ্যাংক ইউ সো মাচ আজকের কথোপকথন শোনার জন্য। সো আমি বি অফ বিজনেসকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন জানাচ্ছি, যেহেতু নতুন একটা নিউজ পোর্টাল হিসেবে তারা লঞ্চ করেছে, এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে ইনভাইট করার জন্য তাদের প্রোগ্রামে। তো আমি চেষ্টা করছি আসলে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করা, যাতে আপনাদের উচ্চশিক্ষায় কিছুটা হলেও সহায়ক হিসেবে কাজ করে। সো থ্যাংক ইউ সো মাচ সাদি, Thank থ্যাংক you, ইউ সো ভাইয়া। মাচ ফর ইনভাইটিং মি। থ্যাংক ইউ ভাইয়া। আজকে এপিসোডটি এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। সঙ্গে থাকুন বিস্টকের সাথে।